আপনি পিতালয় দিয়া কি করবেন? জরিনার এমন কথাটা শুনে আমি চমকে উঠি। তার মানে জরিনা জানে তৃপ্তিলয় কোথায় আছে, মানে তৃপ্তিলয় কি সেটা জরিনা জানে। জরিনার এমন কথাটা শুনেই আমি চমকে উঠে। তার মানে জরিনা জানে তৃপ্তিলয় কোথায় আছে, মানে তৃপ্তিলয় কি সেটা জরিনা জানে। আমি উত্তেজিত হয়ে জরিনা খালার সামনে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে বলে উঠি, খালা আপনি জানেন তাহলে তৃপ্তিলয় কি, তাই না? আমাকে এতটা উত্তেজিত হয়ে কথাটা খালাকে বলতে দেখে মুহূর্তেই জরিনা কপাল কুঁচকে এলো। তিনি আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, হ আপামনি জানি। কেন আপনি জানেন না পিতালয় কি হইটা? বাড়ির বেগ জানে এটা কি, আর আপনি কেন জানেন না? জরিনার সন্দেহ দৃষ্টি দেখে মুহূর্তেই আমি চুপ করে যাই, কারণ আমি তৃপ্তিলয় কি সেটাই জানি না। আর এই বিষয়টা যদি আমি জরিনাকে খুলে বলি তাহলে খালা গিয়ে বাড়ির সবাইকে জানিয়ে দেবে, আর খালার জানানোর সাথে সাথে আমি আমার কাজে সফল হতে পারবো না কোনো কালই, যেটা আমি কোনোদিন চাই না। তাই আমি আমার উদ্দেশ্য লক্ষ্য পূরণের জন্য খালার দিকে তাকিয়ে জোরপূর্বক একটা মিষ্টি হাসি দিয়ে নিজের উক্তির থেকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে উঠি, কে বললো আমি জানি না তৃপ্তিলয় কি সেটা? আমি অবশ্যই জানি, কিন্তু এখন খালা হয়েছে কি আমার না একটু তৃপ্তিলয় দেখতে মন চাচ্ছে, সাথে একটু কাজও ছিল তৃপ্তিলয়, তাই আর কি। কি কোন আপামনি, আপনি পিতালয় দেখবেন? এইটা তো সম্ভব না, কারণ আম্মুজান আমারে না বাড়ির বেগরে মানা করছে পিতালয় কাছেও না যাইতে, আর আপনারে তো আরো আগে যাইতে মানা করছে পিতালয়ের কাছে। জরিনা খালার এমন কথায় শিওর হলাম যে তৃপ্তিলয় কোনো জায়গার নাম নয়, এটা কোনো বস্তুর নাম হতে পারে, সাথে তৃপ্তিলয় নামক বস্তুটা এই মুহূর্তে আমাদের আছে, আর সেটার কাছে আমাকে না যেতে বিশেষভাবে না করেছে আমার আম্মু। আর আমাকে সেটাই খুঁজে বের করতে হবে যে কেন না করেছে, কি এমন আছে ওইটাতে। তাই আমি জানার তাগিদ নিয়ে জরিনা খালাকে নিজের কথার জালে ফাঁসাতে বলি, তুমি তো খালা আম্মুকে চেনো, আমাকে সব কিছুর জন্য না না আর শুধু নাই হয়, মায়া এটা করবি না, মায়া ওটা ধরবি না, মায়া এখানে যাস না, মায়া এটা করিস না, মায়া মায়া মায়া। উফ, এতটা চাপ কি নেওয়া যায় বলো? আমার জন্য আমার আম্মু বিশাল একটা রুলস বেঁধে রেখেছে, সেটা তুমি ভালো করেই জানো, তাই না? তুমি বলো এখন কি আর আমাদের আম্মু বারণ শোনার মতো সময় আছে নাকি? আমার এমন কথাই জরিনা খালা অবুঝের মতো করে তালপাক বানিয়ে চিন্তা সুরে বলে ওঠে, কেন আপামনি, সময় নেই বুঝি? জরিনা খালাকে অবুঝের মতো প্রশ্ন করতে দেখে মুহূর্তেই আমি থমথমে খেয়ে যাই। পরে কথাটা ঘুরিয়ে বলি, ছি তো থাকবে না কেন সময়, আসলে আমি বলতে চাইছি যে আমি এখন বড় হয়ে গেছি না, আর কয়েকদিন পর তো আমার বিয়ে হবে রুদ্রের সাথে, তাই বলছি এখন আর আম্মুর বারণ শোনার মতো আগের সময়টা নেই। আমি আর কয়েকদিন পর রুদ্রের বাসায় চলে যাব, আর এখন যদি তুমি আমাকে ওই তৃপ্তিলয়টা এনে না দাও তো আমি আর তোমার সাথে কথা বলবো না। আচ্ছা। জরিনা খালাকে আচ্ছা বলতে দেখে মুহূর্তেই খুশিতে চকচক করে ওঠে আমার ফেস, আর সেই খুশি হওয়া ভাবটা নিয়ে খালাকে বলে উঠি, তার মানে তুমি আমাকে এনে দেবে তৃপ্তিলয়টা? আমার কথাটা শেষ করার সাথে সাথে খালা বলে ওঠে, না আপামনি, আমি অন্যটা বুঝাইছি আপনারে, আপনি আমার লাগে আর কথা কইয়েন না হেইটা। তুমি আমাকে এখনই পর করে দিচ্ছ খালা, তোমরা সব কটাই স্বার্থপর, কেউ আপন না আমার। তাই আমি ঠিক করেছি আমি আর কখনোই এই স্বার্থপরদের বাড়িতে আসবো না। কেন আপামনি, আপনি কই যাইবেন? অনেক দূরে। তাইলে কি আমি আপনার লাগি খাবার বানাইয়া রাখুম লগে নিয়ে যাওয়ার লাগি? জরিনার এমন উল্টাপাল্টা কথা শুনে মুহূর্তেই রাগটা বাড়ছে আমার, কিন্তু এই মুহূর্তে খালার রাগ দেখালে আমি কখনোই তৃপ্তিলয় পর্যন্ত পৌঁছতে পারবো না, কারণ একমাত্র খালাই আমার লাস্ট ভরসা ওই তৃপ্তিলয় পর্যন্ত পৌঁছানোর। তাই খালাকে ইমোশনাল ভাবে আরো দুর্বল করার জন্য খালার সামনে শব্দ করে ন্যাকা কান্না জোরে জোরে কাঁদতে শুরু করলাম। আমার এমন কান্নায় মুহূর্তেই জরিনা খালার মনটা নরম হয়ে আসে, আর এই নরম হওয়া মন নিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের এক হাতে আমাকে জড়িয়ে নিয়ে আমার পিঠের উপর নিজের
অন্য হাত বোলাতে বোলাতে দ্রুত বলে ওঠে। কান্দেন না আপামনি, কান্দেন না। আমি আপনার জন্য চুরি করে পিতালাইটা আইনা দিতাছি, আপনি এইখানে থাইকেন। খালা এমন কথায় মুহূর্তে আমার ন্যাকা কান্না বন্ধ করে দিয়ে খুশিতে লাফিয়ে ওঠে জরিনা খালা। ধরে বলে ওঠে, সত্যি খালা এনে দেবে, কিন্তু আম্মু যাতে না জানে এটা সম্পর্কে। রিপিট, আইসা কেউ জানবো না, আমি লইয়া আইতাছি পিতালাইটা চুরি করে এখন। কথাগুলো বলেই জরিনা খালা দ্রুত আমার রুম থেকে বের হয়ে যায় তৃপ্তিলয়টা নিয়ে আসতে। আর খালা বের হতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর পা ঝুলিয়ে বসে পড়ি, অধীর আগ্রহের সাথে তৃপ্তিলয় সেটা কি দেখার জন্য দরজার দিকে তাকিয়ে থেকে। 1 ঘন্টা যাবৎ বসে আছি নিজের রুমের মধ্যে, অপেক্ষার অবসান কিছুতেই যেন পার হচ্ছে না। জরিনা খালা তৃপ্তিলয়টা আনতে গেছে, প্রায় 1 ঘন্টার সময় পার হতে চলছে, কিন্তু এখনো আসার নাম পর্যন্ত নেই। আবার অস্থিরতা যেন ক্রমাগত বেড়েই চলেছে তৃপ্তিলয়ের জন্য। আর সেই সাথে খালা কখন আসবে সেটাও জানি না। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না এই মুহূর্তে। আবার তুমুল অস্থিরতার সাথে উঠে দাঁড়িয়ে পড়ি জরিনা খালা কোথায় আছে সেটা দেখার জন্য, কারণ এতটা সময় উনি কি করছে, কোথায় আছে সেটা দেখতে হবে আমার। আমি উঠে দাঁড়িয়ে কিছুটা পথ এগিয়ে যেতেই হঠাৎ করে জরিনা খালা দ্রুততার সঙ্গে হুমড়ি খেয়ে আবার রুমে ঢুকে দরজা আটকে দিয়ে বড় বড় শ্বাস নিতে নিতে পেছন ঘুরে আমার দিকে তাকায়। খালাকে এই মুহূর্তে আমার রুমে দেখে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি কপাল কুঁচকে এলো আমার, কারণ ওনার হাতে আমি এই মুহূর্তে কোনো কিছুই দেখতে পারছি না বলে। আমার কপাল কুঁচকে খালার দিকে তাকাতে দেখে জরিনা খালা আমার দিকে তাকিয়ে থেকে হাফাতে হাফাতে চিন্তিত সুরে বলে ওঠে, আপামনি, আমাজানের চোখকে ফাঁকি দিয়া এইটা চুরি করতে আমার তো জান জায়গা জায়গা অবস্থা। আল্লাহ, আচ্ছা আপামনি, আমি বুঝতে পারি না এই বইটার ভিতরে এমনটা কি আছে যেটা আম্মাজান বেগরে এইটা ধরতে কড়া ভাবে নিশ্চিত করে। জরিনা খালা কথাটা বলেই নিজের শাড়ির আঁচল ভেতর থেকে একটা কাপড়ের মোড়ানো অবস্থায় একটা কিছু বের করে আবার সামনে তুলে ধরে। আর এটাই হয়তো তৃপ্তিলয় হবে খুব সম্ভবত। আর খালার কথা অনুযায়ী এটা একটা বই যার মধ্যে আমার সকল প্রশ্নের উত্তর রয়েছে, যেটার কথা রিত খান আমাকে বলেছিল। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতেই খালা আমাকে সেটি হাতে দিয়ে ধরিয়ে দিয়ে আবারও দ্রুততার সঙ্গে আম্মুর ডাকে চলে যায় বাইরের দিকে। আর আমি তখনও কাপড়ে মোড়ানো বইটির দিকে তাকিয়ে থাকি তীক্ষ্ণ দৃষ্টিতে, এটা ভেবে যে কি আছে এটার মধ্যে যে সবাই আমাকে এই বইটা অবধি পৌঁছতে দিচ্ছে না। আমি বইটা হাতে নিয়ে বিছানার উপর বসে পড়ি কৌতূহল নিয়ে বইটি পড়ার জন্য। পরে বইটির উপর থেকে কাপড়টি সরিয়ে নিতেই চোখে পড়ল খুবই চমৎকার একটা সাদা ডায়েরি, যার উপর থেকে হাতের ডিজাইন করে আর্ট করা, আর সেই সাথে তার উপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে তৃপ্তিলয়। আমি ডায়েরিটার উপর থেকে নিজের হাতটা বুলিয়ে নিই একবার, কারণ ডায়েরিটার ওপরের ডিজাইনটা একদমই আমার মনের মতো, যেমনটা আমার পছন্দ মনে হচ্ছে। ডায়েরিটা আমার পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে, বা এটা আমারই ডায়েরি হবে এমন কিছু। আমি বেশ আগ্রহের সহিত মত্ত হয়ে বসে থেকে ডায়েরিটার প্রথম কভারটা ওল্টাই, আর সেটা উল্টাতেই চোখে পড়ল সেখানে থাকা বেশ কিছু লেখা। আমি লেখাগুলো দেখে মুহূর্তে চমকে উঠে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সেদিকে। কৌতূহলী নিয়ে লেখাগুলো পড়তেই ভেসে আসলো কোনো একটা মেয়ের পরিচয়। খুব সম্ভবত এটা ডায়েরির সেই মেয়েটি পরিচয় এখানে লেখা। আমি নড়ে চড়ে বসে আরো মনোযোগ সহিত গোল গোল চোখ করে তাকাই, কারণ আজ যা কিছু হয়ে যাক না কেন আজকে সম্পূর্ণ ডায়েরিটা শেষ করেই উঠবো এখান থেকে, নয়তো তার আগে নয়। এমন প্রতীক্ষার সাথে সম্পূর্ণ লেখাটি পড়ার তাগিদ নিয়ে পড়া শুরু করি। আর সেখানে প্রথম পাতায় প্রথম লেখা ছিল, হাই, আমি তৃপ্তি। বয়সটা 16 বা 17 হবে, ঠিক করে কিছু বলতে পারছি না, তার জন্য সরি। আসলে আমার মা বাবা নেই তো, তাই ঠিক করে নিজের বয়সটা বলতেও পারছি না। ও, মা বাবা সম্পর্কে তো বলতে ভুলে গেছি। আমার পরিবার বলতে কেউ নেই, আমি একা। বাবা মা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজনরা কেউ নেই আমার। আমি একজন এতিম মেয়ে। আমি সিলেটের একটা এতিমখানায় থাকি, সেটার নাম হচ্ছে তিয়ামতি এতিমখানা ও আশ্রয় কেন্দ্র। আর এটা হচ্ছে মূলত আমার আসল বাসস্থান।
দেখতে মোটামুটি ঠিকঠাকই আছি সবার মতো করে। এতটুকু লেখার ছিল। তৃপ্তি মেয়েটির পরিচয়পত্র। আমি তৃপ্তি মেয়েটির পরিচয়টা পড়েই মনের মধ্যে আরো কৌতূহল জেগে ওঠে। তাই সেই তাগিদে নিয়ে আমি ডায়েরিটার দ্বিতীয় পৃষ্ঠায় উল্টাতেই চোখে পড়ল তৃপ্তি লেখা আরো বেশ কিছু কথা, যেমনটা হলো